প্রত্যেক মহিলার মধ্যে কিন্তু সিক্স সেন্স ভীষণ স্ট্রং, তারা ভীষণ ইঙ্গিত বোঝে। একজন মহিলার আগে ঘুম পাচ্ছে, সে ঘুমোতে যাবে, সেটার জন্য লজ্জাবোধ করছে কারণ কেউ এখনো ফেরেনি, আমি তার আগে ঘুমোতে যেতে পারবো না। হয়তো ঘরের মধ্যে কাকে ফোন করছে, কাকে ফিসটা কার সঙ্গে করছে একটু শুনি কান পেতে। আমি তখন জিম করছি, হঠাৎ মাঝখানে একটা ফোন আসলো, 5 লাখ 6 লাখ ইমিডিয়েটলি কাট অফ হয়ে গেছিল ফ্রম অ্যাকাউন্ট। আমার কাছে যেটা উচিত লাগতে পারে সেটা তোমার কাছে অনুচিত লাগতে পারে। আমাকে খুব তাড়াতাড়ি কেউ আমাকে এফেক্ট করতে পারে না। ইউ ক্যান গেট ফুলড লাইক দ্যাট। আমার মনে হয় দুজনে অনেকটা এক। আচ্ছা, আপনাদের প্রিয় অভিনেত্রীকে যদি খুব কাছাকাছি সময়ের ওই ব্যবধানে যদি পর্দায় দেখতে পান তাহলে কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। আমার সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। এই কথা দিয়ে কেন শুরু করলাম, কিছুদিন আগেই তাকে দেখা গেল একেবারে শান্ত নিরীহ, কিন্তু এই কথা বলার মধ্যে একটা কোথাও গিয়ে প্রতিবাদ এবং ওই সমান সমান ভাগ বা অংশীদারের বিষয় উঠে এসেছিল স্বার্থপর ছবিতে। আর ঠিক কিছুদিন পরে যেটা হলো সেটা হচ্ছে একদম দামাল, দস্যি, ফিয়ার্সফুল এরকম একটা চরিত্রে তাকে দেখা যাবে মিতিন মাসি একটি খুনির সন্ধানে ছবিতে। আমার সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন যেটা দিয়ে শুরু করা যেতে পারে সেটা হচ্ছে 2019 সালে প্রথম মিতিন মাসি, তারপর 2021, তারপর 2025। এই যে তিনটে মিতিন মাসি, ঠিক বলে না? 23 বোধ হয়। হ্যাঁ 23, 19, 23, 24, 25। তো আমার যেটা ভাবছিলাম সেটা হচ্ছে স্পেসিফিক্যালি মেন্টালি বা ফিজিক্যালি কোনো চেঞ্জ লক্ষ্য হয়েছে নিজের মধ্যে, করেছো আর কি করার সময়? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। কারণ দেখো 2019-এ আমরা যখন প্রথম মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্যের খুব সুন্দর একটা লেখা, এবং সেটা যখন আমরা প্রথম করি তখন মিতিন মাসিকে প্রথমবার পর্দায় আমরা এনেছিলাম। ইন্ট্রোডাকশন পিরিয়ড ছিল সেটা। ইন্ট্রোডাকশন। তো তখনও পর্যন্ত কিন্তু আমরা ভাবিনি যে আমরা ফ্র্যাঞ্চাইজিটা কন্টিনিউ করব, কারণ একটা ছবি, একটা গল্পের ফ্র্যাঞ্চাইজি তখন হয় যখন ওটা অ্যাকসেপ্টেড হয়। সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আমরা খুব বেশি যে আমরা ভেবেছিলাম যে আবার সেকেন্ড হবে, থার্ড হবে, সেটা একেবারেই ভাবিনি। তো আমরা ভেবেছিলাম যে কোনো নতুন একটা ছবির মতন করে আমরা মিতিন মাসিকে একটা ফার্স্ট একটা ফ্রেশ অ্যাপ্রোচ সেটা দিয়েছিলাম। তো তাই জন্য 2019-এর ডিপিকশন বা যেভাবে আমরা পোর্ট্রে করেছিলাম সেটা হচ্ছে মিতিন মাসি কামিং অন স্ক্রিন ফর দ্য ফার্স্ট টাইম। একজন গৃহিণী, একজন সাংসারিক মানুষ, সে একজন ইনভেস্টিগেটর, তার একটা নিজস্ব একটা এজেন্সি আছে, থার্ড আই এজেন্সি। আর তারপরে একটা কিডন্যাপিংয়ের একটা তদন্ত, এইসব জিনিস গল্পের মধ্যে ওইটা ছিল। তো তখন আর তারপরে যে নেক্সটটা, যেটা ধরো মিতিন প্রথমবার দেখানো হয়েছিল যে ওইভাবে সেই ব্যালেন্স অফ পার্সোনাল লাইফ অ্যান্ড প্রাইভেট লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ, এই দুটো ক্যারেক্টার্স, দুটো রকমের ব্লেন্ডিং খুব ভালোভাবে ছিল। আর ওরমভাবেই অরিন্দমদা প্রজেক্ট করতে চেয়েছিলেন, কারণ মিতিন মাসি ফার্স্ট টাইম আসছে। সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের পুরোটাই জঙ্গলের মধ্যে ছিল, আইভারির কি বলে এইসব নিয়ে। তো তাই জন্য এখান থেকে শুরু করে তারপরে এখন যে ছবিটা, যে 2025-এ গিয়ে আমরা যে মিতিন মাসি করছি, সেটা অনেক বেশি জটিল। সুচিত্রা ভট্টাচার্য যে সময় উনি লিখেছিলেন তখন লাইফটাও অনেক বেশি সিম্পল ছিল। লাইফে সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, লাইফে মোবাইল ছিল না, লাইফে সিসিটিভিস ছিল না, মনিটর ছিল না, এগুলো কোনো কিছু ছিল না। তো এখন এই সময় এসে যখন আমাদের এইসব জিনিসগুলো আছে, তখন অবভিয়াসলি যখন একটা সিনেমা করার ক্ষেত্রে, আর যেহেতু আমরা প্রেজেন্ট মানে সময়টা প্রেজেন্ট হিসেবেই দেখাচ্ছি, তো তাই জন্য এই সব জিনিসগুলোর এর মধ্যে আছে। ছবিটা অনেক বেশি জটিল, মিতিন অনেক বেশি যেরকম অনেক পরিণত। সেটা তো এক একটা কেসের পরে কেস লড়লে যেরকম হয় একটা কেস, কিন্তু যেটা মিতিনের মধ্যে সবসময় আছে সেটা হচ্ছে জেতা, আমি জিতবো। জেতা ছাড়া হারের কোনো চয়েস নেই। মানে হয় না, চয়েস এ অ্যান্ড বি, ওর কাছে চয়েস এ অ্যান্ড বি না, আমি জিতবো কিংবা জিতবো, কিন্তু কিভাবে জিতবো সেটাই দেখার আছে, কিন্তু আমাকে জিততেই হবে, হারার কোনো প্রশ্ন নেই। সেই একটা ভিক্টোরিয়াস একটা ব্যাপার নিয়ে, একটা ভেরি হিরোইক একটা ব্যাপার, সেই অ্যাপ্রোচটাই আছে মিতিনের, একটা জেতার অ্যাপ্রোচ। তো সেটাই আমার কাছে, আমার মনে হয় সবথেকে বেশি ফ্যাসিনেটিং। আর এই ক্ষেত্রে যেহেতু কেসটা এত বেশি জটিল, তাই জন্য মিতিন আরও বেশি গিরগিটি,
মিতিন আরো বেশি রং বদলায়, যেখানে যার মতো থাকলে ভালো থাকে সে সেরকম রং বদলায়। ইনফরমেশন পাওয়ার জন্য যেরকম রং নিতে হবে ও নির্দ্বিধায় রং বদলায়। একটা জায়গায় সে ব্যক্তিগত জীবনে ও গসিপ একদম এনজয় করে না, কিন্তু যেহেতু একটা জায়গায় গসিপ করলে অনেক ইনফরমেশন পাবে সে গসিপ করতে শুরু করে। তো সেরকম সেই মাইন্ডসেট নিয়ে থাকে সে। তো এই জিনিসগুলো আমার মনে হয় অনেক বেশি ফ্যাসিনেটিং লেগেছিল এই মিতিনের ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলো, মিতিন তো একটু স্বাধীন চেতা, মানে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা। আমরা যে সমাজে দাঁড়িয়েছি অনেকটা বদলেছে সমাজ, কিন্তু তোমার এখনো মনে হয় যে মিতিনের মতো চরিত্রগুলো মহিলাদের, মানে মহিলারা, আমরা যে আশপাশের মহিলারা দেখি, যাদেরকে দেখি, মিতিনের মতো চরিত্রগুলো সত্যি এখনো ঠিক ওরকম ভাবে আছে কি না? আচ্ছা, হয়তো আছে, সেটার সংখ্যাটা ভীষণ কম যারা খুব স্বাধীন চেতা ভাবনা রাখতে পারে। হ্যাঁ দেখো, মিতিন ভীষণই স্বাধীন চেতা, ভীষণই নির্ভীক, ভীষণই সাহসী, ভীষণ ইনটিউটিভ, ভীষণ সিক্স সেন্সটা স্ট্রং। প্রত্যেক মহিলার মধ্যে কিন্তু সিক্স সেন্স ভীষণ স্ট্রং। তারা ভীষণ ইঙ্গিত বোঝে, সেকেন্ডের মধ্যে ইঙ্গিত বোঝে, বডি ল্যাঙ্গুয়েজ বোঝে, কিছু কথার মধ্যে সে কি মিন করছে সেই কথাগুলো বেশি বোঝে। তুমি যদি বলো এখন বর্তমান যুগে মহিলারা কি এতটা নির্ভীক কিংবা এতটা সাহসী কিনা বা এতটা স্বাধীন চেতা কিনা, তুমি যদি সেই প্রশ্নটা করো তাহলে আমি বলবো নিশ্চয়ই তাই, কিন্তু সেটাকে না খুঁজে নিতে হবে। প্রত্যেক মহিলার মধ্যে কিন্তু মিতিন আছে, কিন্তু সেই মিতিনটা হয়তো অতটা ভোকাল নয়। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আমার চেনা পরিচিতির মধ্যে আমার বৌদি, কাকিমা, মা, ঠাকুমা, দিদিমা, আমি সবাইকার মধ্যে মিতিন দেখি। আর সেটা আমি প্রথম ছবি যখন করেছিলাম 2019-এ আমি এই কথাটাই বলেছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে প্রত্যেকের মধ্যে মিতিন আছে। কিন্তু হয়তো কি বলে, সিচুয়েশনের চাপে পড়ে হয়তো তারা ওরমভাবে দাঁড়াতে পারে না, ডাকাবুকো হয়ে বলতে পারে না তুই ভুল করছিস, তুই ভুল বলছিস, এরকম করা উচিত না, কেন করছিস, এই জিনিসটা হয়তো সেই জিনিসটা নেই। কিন্তু হয়তো তারা সোশ্যাল প্রেশারের জন্য বলে মনে হয়, সেটা সোশ্যাল প্রেশারের থেকেও বেশি হয়তো কন্ডিশনিং এর জন্য, জানতে পারে না, সোসাইটি কন্ডিশনিং এর জন্য, সোসাইটি কন্ডিশনিং। যে কারণে আমরা আগে স্বার্থপরের সময় এটাই তো করেছিলাম যে একটি মেয়ে তার নিজের অধিকারের জন্য লড়ছে, সে অধিকারটাও চাইছে ভীষণ বিনীতভাবে, ভীষণ উইথ গিল্ট। আমি যেটা চাইছি, মানে যে একজন মহিলা যে একটা জিনিস চাইছে, তার নিজের যেটা অধিকার, সেই অধিকারের জায়গাটাও সেটা চাইছে, সেটা চাইতেও সে লজ্জাবোধ কেন করছে, এটাই তো প্রশ্ন। একজন মহিলার আগে ঘুম পাচ্ছে, সে ঘুমোতে যাবে, সেটার জন্য লজ্জাবোধ করছে কারণ কেউ এখনো ফেরেনি, আমি তার আগে ঘুমোতে যেতে পারবো না, সেটাও তো একটা প্রশ্ন। কেন? এটা তো একটা বেসিক অধিকারের জায়গা। একজন মহিলার পরিবেশন করার আগে তার নিজের খিদে পেয়েছে, কিন্তু সে খেতে পাচ্ছে না, কিন্তু সেটা অধিকারের জায়গা, কিন্তু পাচ্ছে না, সেটা একটা লজ্জার জায়গা, লজ্জাবোধের জায়গা যে আমি কি খেতে পারি, এটা কেন? এইগুলো নিয়ে তো প্রশ্ন তুলেছিল আমাদের আগের ছবিটা স্বার্থপর, এবং সেখান থেকে সেই অধিকারের প্রশ্ন থেকে স্বার্থপর হয়েছিল। আর সেখান থেকে দাঁড়িয়ে যখন মিতিন আসছে, আমার মনে হয় যে অপর্ণার মধ্যে সেই মিতিনটা আছে। সে হয়তো যখন লড়ছে, সে যখন প্রতিবাদও করছে, একটা নিচু স্বরে প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদী সেও তো প্রতিবাদটাই করছে। তা আমার মনে হয় মিতিন সবাই, সে মিতিনকে জাগাতে হবে, তোমার মধ্যের মিতিনটাকে তোমাকে জাগাতে হবে, তাকে বলতে হবে যে না, এনাফ ইজ এনাফ, এবার একটু নিজের জন্য দাঁড়াও, একটু নিজের জন্য কথা বলো। আমি এই কথার সঙ্গে সঙ্গে আমি এটাও বলি, আমার ভীষণ শ্রদ্ধা, আমার ভীষণ আই রেসপেক্ট অল দ্য মেন, কারণ আমার বাবা, আমার শ্বশুরমশাই, আমার দাদারা, আমার স্বামী, যাদের সঙ্গে আমার পুরো সংসার, তো তারা কিন্তু আমাকে ভীষণ, আমি কখনোই সেই ডিমার্কেশনটা আমাকে ফিল করায়নি। আমি যবে বিয়ে করেছিলাম তারপর থেকে আমার শ্বশুরমশাই বললেন যে তুমি কবে আবার কাজ করছো, কবে শুরু করছো, মানে এটা তো একটা বিশাল বড় একটা জায়গা। তো আর আমার শাশুড়ি মাও তেমনই। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে একজন মহিলা যে কাজের জায়গায় যাচ্ছে, সেখানে সেটা একটা বিশাল বড় একটা না, একটা মরাল সাপোর্টের জায়গা।
সবাইকার সঙ্গে লড়াই করে কাজের জায়গায় যাওয়া আর সবাইকে ভালো রাখার জন্য কাজে যাওয়া, একটা নিজেকে ভালো রাখা, নিজের মাইন্ডকে ভালো রাখা এবং সকলকে ভালো রাখা। আমি সবসময় সব মহিলাদের বলবো যে নিজেকে ভালো রাখাটা অত্যন্ত প্রয়োজন, তাহলেই কিন্তু আপনারা বাকি সকলকে ভালো রাখতে পারবেন। নিজে খারাপ থেকে কিন্তু বাকিদের ভালো রাখা যায় না, সেটা কিছুদিনের জন্য যায়, কিন্তু মোমবাতির মতন জ্বলতে জ্বলতে তো আপনি পুরো এক্সস্টেড হয়ে যাবেন, শুধু লাইট দিচ্ছেন সকলকে, সেরকম তো হয় না। ঠিক। তো নিজেকেও তো একটা ভালো রাখার একটা পরিস্থিতি দরকার, আর সেটা যদি না হয় তাহলে নিজের মতন করে বোঝানো দরকার সবাইকে। ঠিক। তো আমার মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। মিতিনের ক্ষেত্রেও এটা আমি ভীষণই আমি ট্রামে, বাসে, গাড়িতে সব মহিলারা যারা কর্মক্ষেত্রে যান তাদেরকে আমি স্যালিউট জানাই, কারণ তারা দুটো জায়গা এত ভালোভাবে ব্যালেন্স করে যাচ্ছেন। ঠিক যেভাবে মিতিনের জায়গাটা একই রকম, সংসারের জায়গাটা ও জানে কোন সবজি আনাজ কোনগুলো নেই, কোনগুলো আনাতে হবে বাড়িতে, সেটাও যেরকম দেখছেন, একই রকমভাবে সংসার যেরকম সামলাচ্ছেন, খুন্তিও যেরকম নাড়ছেন, একই রকমভাবে সে পিস্তলও চালাচ্ছে। তো এই কম্বিনেশনটা আমার মনে হয় ভীষণ ইন্টারেস্টিং। এই যে এত কিছু করতে গিয়েছো তোমার হাতের ওই জায়গাটা যেখানে, রাইট, এটা তো মানে যখন হয়েছিল তখন তো তুমি মানে চোখে মুখে ব্ল্যাক অ্যান্ড ব্লুর অবস্থা। হ্যাঁ, একদমই তাই। সেটা মানে একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যখনই কেউ এই প্রশ্নটা জিজ্ঞেস করছে তখনই আমি একটা কথাই বলছি, আমার ভীষণই মানে এইটা নিয়ে বেশি গ্ল্যামারাইজ আমি করতে চাই না, কারণ এত মানুষ এত বিভিন্ন বিপদ এবং এত চোট খেয়ে মানুষ বড় হয়ে এত কাজ করছেন, তার মধ্যে এটা কিছুই নয়, একটা হাড় ভাঙার চোট। আরে অমিতাভ বচ্চনের কুলি সিনটা যেটাতে আটকে গেছিল, তো সেই অরিন্দম দা বলছে বুঝতে পেরেছো কুলি কত বড় হিট হয়েছে, তাহলে এটা আমরা বাবা হাড় ভাঙতে হলে একটা ছবি হিট করানোর জন্য, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু সত্যি এখন হাসছি, ওই সময় অতটা হাসিনি, শুধু আমার মাথায় চলছিল যে চলো 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 শুটিং হবে, চলো চলো শুটিং হবে, কিন্তু ডাক্তার বারণ করেছিলেন, বলেছিলেন মাথায়টা চলছিল যে ফিরতে তো হবেই, 100%। আমি 100% আমার যখন হাতটা ভেঙেও ছিল ওই সময়টা, তখন আমি বলেছিলাম চলো চলো হয়ে যাবে ঠিক, এবার শর্ট দেবো, তুমি আমাকে একটু সময় দাও। তারপরে দেখছি আমার মাথা ঘুরছে, তখন আমি বুঝতে পারিনি যে এতটা ব্যথা, যেটা আমি শুনেছি যে বিশাল জোরে ব্যথা লাগলে সেই জায়গাটা থেকে পুরো অবশ হয়ে যায়, বোঝা যায় না যে আমার ব্যথাটা লেগেছে। না মানে আমার একটা হাড় ভাঙা আর একটা এমনি ব্যথা তো আলাদা। তো হাড় ভাঙা মানে একটা ভাঙা গ্লাসকে নিয়ে গেলে যেরকম হয় সেরকম, আমার হাতটা তো মুভি করছে না, পুরোটাই তো পুরো ভাঙা। তো সেই নিয়েই বলছো তুমি যে চলো চলো হয়ে যাবে। আমি বলছি 8 ঘন্টা সময় দাও, ঠিক হবে 8 ঘন্টা সময় দাও, ঠিক হবে, আমি এরকম করে যাচ্ছিলাম পুরো ওই সময়টা আমারই মনে আছে। আর তারপরে দেখছি জায়গাটা আরো ফুলছে আর পুরো নীল হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম যে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বলে এক্সরেতে এসো। তারপরে দেখা গেল সেদিনই, তখনই রাত্রিবেলা 11:30 সময় গেছিলাম এক্সরে করাতে। মানে এই সিনেমাটা তুমি যতবার দেখবে ততবার কিন্তু ওই জায়গার ওই সিনটায় তোমার মনে পড়বে যে এই রে সিনটায় কি হয়েছিল। হ্যাঁ, হওয়ার ছিল, কপালে ছিল, হয়ে গেছে, সেটা নিয়ে আমি আর বেশি ভাবি না, যেটা হয়েছে পাস্ট ইজ পাস্ট। আচ্ছা একটা কথা বলো তো, প্রতিটা মহিলার মধ্যে কি একটু মিতিন বা এই গোয়েন্দার ব্যাপারটা রয়েছে? কারণ আমার মেয়েকে রাত্রিবেলা কে ড্রপ করছে, আমার ছেলের পকেটে একটা সিগারেটের গন্ধ পেলাম হাতে, এইটা কি সব মহিলাদের মধ্যে এই গোয়েন্দাগিরি ব্যাপারটা থাকে না? আমার মনে হয় একটা ইনটিউটিভ সেন্স তো কাজ করে, আর মাদের মধ্যে আমার মনে হয় একটু বেশি সন্দিগ্ধ ব্যাপারটা বেশি কাজ করে, যে কি করছে আমার ছেলে, কি করছে, কাকে মেসেজ করছে, রাত্রিবেলা কতক্ষণ জাগছে, কতক্ষণ লাইটটা জ্বলছে গাড়ি মানে ওই এর মধ্যে ঘরের মধ্যে কাকে ফোন করছে, কাকে মেসেজ, ফিসটা কার সঙ্গে করছে, একটু শুনি কান পেতে। আমার মনে হয় না আমি এরকম হেলিকপ্টার মাদার হব যে সবসময় বন করে ঘুরে বেড়াবো আমার ছেলে আর মেয়ের ওপরে, যে কে কার সঙ্গে কি করছে। কিন্তু ডেফিনেটলি একটা মা হিসেবে তো একটা জায়গা থাকে, একটা চিন্তার জায়গা থাকে, যে যাতে সন্তান ভালো থাকুক, যাদের সঙ্গে থাকে যেন ভালো থাকে, সেটাই একটা চিন্তা। গোয়েন্দাগিরি কখনো করেছো নিজের জীবনে? কখনো করেছো মেসেজ পড়া? আমি না ওরকম নই যে অন্যের কারো একটা মেসেজ টুক করে একটা পড়ে নিলাম, বা ধর একটা জায়গায় কথা হচ্ছে সেখানে হঠাৎ করে উঠলো কোয়েল, এই শব্দটা শুনলে তুমি কান থেকে কেউ বলছে, তো জিজ্ঞেস করা যে কি ব্যাপারে কথা হচ্ছিল, এরকম কখনো হয়েছে? আমার সেটা হয়েছে, একজনের ক্ষেত্রে হয়েছে, কিন্তু সেটা আমার ব্যাপারে হয়নি, একজন আরেকজনের ক্ষেত্রে কথা বলছিল। মানে তুমি লিয়াজও মেইনটেইন করেছো, মানে এই গল্পটা একে বলা?
সেরকম আমার খুব কনসিয়াসলি আমি মনে করতে পারছি না, কিন্তু এমনি জেনারেলি আমার মনে হয় যে একটা ইনভেস্টিগেটিভ একটা একটা রয়েছে। মাইন্ডসেট আছে আমার একটা ইনস্টিংক্ট আছে এরকম। একটা ইনস্টিংক্ট আছে 100% আমার তাই ঠিক। মনে হয়। আচ্ছা একটা কথা বলো, সেটা হচ্ছে যে আমি স্বার্থপর দেখলাম এবং বন্ধুদের সঙ্গে যখন কথা বললাম অনেকে বললো যে স্বার্থপর দেখার পরে মনে হয়েছে যে কোয়েল অনেকটা পরিণত। মানে অনেক দিন বাদে আমি একটা কোয়েলকে দেখলাম, যেই কোয়েল আমি আরও 10টা সিনেমার যেই কোয়েলকে দেখেছি সেখান থেকে একটু আলাদা লেগেছে। মিতিনেও আমার অনেকটা ট্রেলারে তাই লেগেছে এবং অনেকেরই হয়তো তাই লেগেছে। আমার বক্তব্য হচ্ছে যে কোয়েলের তারপরে একটা বনি হ্যাঁ। বা জকের ধন হ্যাঁ। করার প্রয়োজন পড়ে। তারপরে কেন, তার আগে হয়ে গেছিল। না আমি বলছি যে মানে এরকম যদি ছবি আসে তারপরেও কি প্রয়োজন পড়বে এরকম একটা ছবি করার মতো? দেখো সেটা আমি না যখনই কোনো গল্প সিলেক্ট করি তখন আমি গল্পের ভিত্তিতে আমি ছবিটা সিলেক্ট করি। আমার উপরে কতটা গল্পটা আছে সেটার উপরে আমি কিন্তু কখনো গল্প সিলেক্ট আচ্ছা, করিনি। আচ্ছা। আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার গল্পটা, ফার্স্টলি আমার গল্পটা এনজয় করছি কিনা, গল্পটা এনজয় করছি, আর আমার ক্যারেক্টারটা আমার এই গল্পের মতো কতটা কন্ট্রিবিউট করছে। আমার ক্যারেক্টারটা কেটে দিলে গল্পের কোনো ডিফারেন্স পড়বে কিনা, সে এবার যদি গল্পে একটা ডিফারেন্স পড়ে তাহলে আমি মনে করবো যে আমার ক্যারেক্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় আমার ক্যারেক্টারটা থাকুক না থাকুক আসল গল্পের গোতে কোনো ডিফারেন্স পড়ছে না, তাহলে আমার করার কোনো দেখতে পাই না কোনো কারণে। যে কারণে মাঝখানে অনেক ছবির অফার এসেছিলো বা অনেক ছবি আমি না করেছি এই কারণে, কারণ আমার ওই একটা বাধ্যতামূলক একটা ভীষণ ওয়ার্কহলিক মাইন্ডসেটে আমি কাজ করি না যে আমাকে করতেই হবে কন্টিনিউয়াসলি আমাকে করতে হবে। কারণ আমি জেনারেলি আমি একটা ভীষণ মানে কি বলবো যে এটা এখনের ক্ষেত্রে তো আরও বেশি বেড়ে গেছে, বিকজ অবভিয়াসলি আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে মানুষ হিসেবে। কিন্তু আগেও তুমি যদি একদম আমার ক্যারিয়ারের বিগিনিং থেকে বলো, আমার মনে হয় বছরে আমার ম্যাক্সিমাম যদি দেখো তাহলে আমার 3টে ছবি ছিল, কোনো সময় 2টো, ম্যাক্সিমাম একবার একটা কোন ইয়ারে মনে পড়ছে না, একটা ইয়ারে 5টা ছবি রিলিজ করেছিল, বাকি আমার অ্যাভারেজ গেছে সবসময় 3-এ। তো 3টা আমার অ্যাভারেজ। তো তাই জন্য আমার প্রথম থেকেই আমি ভীষণ সিলেক্টিভভাবেই এগিয়েছি। যতগুলো যা অফার এসেছে তার মধ্যে আমার মনে হয়েছে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং, ওটা কি ইন্টারেস্টিং, তখন আমি করেছি। তো এই ক্ষেত্রেও তেমন। মিতিন স্বার্থপরের ক্ষেত্রে অবভিয়াসলি খিদে আরও বেড়ে গেছে, অন্য ধরনের চরিত্র করার খিদে অনেক বেড়ে গেছে। অফ লেট অনেক রকমের ছবি করতে শুরুও করেছি, আর আই এম সো গ্ল্যাড যে স্বার্থপরের এই সাকসেস, যেরকম সাকসেস আমি দেখেছি তাতে আমার যে আমি আরও বেশি সাহস পেয়েছি অন্য ধরনের ছবি করতে, আরও বেশি এক্সপেরিমেন্ট করার সাহসটা আমার মনে হয় অনেক বেড়ে গেছে। ঠিক। আমি একটা মজাদার প্রশ্ন করবো, মিতিনই বলে ফেললাম। আমি বললাম যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোয়েল এই যে ধরো এই যে একটা ইনভেস্টিগেশন, এটা থাকে তো, যেটা বললাম যে সবার মধ্যে একটা থাকে এরকম ইনভেস্টিগেশনে, বা মনে হয় যে এই যে আমাদের কাছে যেরকম ফোন আসে, এই যে আপনি লোন নিতে চান তাহলে আপনার ওটিপিটা বলুন, এরকম এসছে তোমার কাছে? 100% প্রচুর এরকম ফোন এসছে। একটা এরকমও হয়েছিল, মানে আমি তখন জিম করছি, হঠাৎ মাঝখানে একটা ফোন আসলো, আমি একটা খুব নামকরা কসমেটিক্সের জায়গা থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, খুব নামকরা, সেটা মানে অনলাইন একটা ভীষণ নামকরা একটা জায়গা থেকে। তো সেটা আমি ফোন করেছিলাম, আমি অর্ডার দিয়েছিলাম। তো ওটা একটা পার্টিকুলার দিনে আসার কথা, আর ওটা আমি স্পেশালি অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য। মা তারপরেই আমেরিকা চলে যাচ্ছিলেন, তো আমি চাইছিলাম ওইটা মাকে আগে থেকে আমি দিয়ে দিই করে। তারপরে হঠাৎ যেদিন ডেলিভারির দিনে, সেদিন আমার কাছে ফোন আসে যে আমি এখান থেকে অমুক থেকে ফোন করছি, তখন আমি জিম করছি, তা অমুক থেকে ফোন করছি, আপনার এটা না অনলাইন হচ্ছে না, একটা কাজ করছে, আপনি যে অনলাইনটা ট্রান্সফার করেছিলেন আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি ক্যাশ দিয়ে দিন, কারণ আমরা অলরেডি একদম আপনাদের লোকেশনের কাছে পৌঁছে গেছি, তো আপনি ক্যাশ দিয়ে দিন, ওটা আমরা যখন হয়ে যাবে তখন আমরা ক্যান্সেল করে দিচ্ছি অর্ডারটা, কোনো অসুবিধা নেই, এসব বলে যাচ্ছে। আমি বললাম তাই, আচ্ছা। তো তারপরে আবার আমি দেখছি সাইটে গিয়ে, তখন আমি ফোনে কথা বলতে সাইট চেক করছি যে অন দ্য ওয়ে, মানে ডেলিভারি প্রসেসটা শুরু হয়ে গেছে, অন দ্য ওয়ে। তখন আমি ভাবছি একটা আবার বলছে যে এটা করুন ওটা করুন, এত ইনস্ট্রাকশনস দিচ্ছে, তখন এটা মনে সন্দেহ এসেছে। আমি না বুঝতে পারছি না যে আমি বললাম যে দেখুন আমি তো এখন বাড়িতে নেই, কারণ ক্যাশ অন ডেলিভারির জন্য আমি তখন আমি ছিলাম না, জিমে ছিলাম। আমি তো বাড়িতে নেই, তো আপনি একটা কাজ করুন, আমি একটু পরে আপনাকে বলছি। না আপনি এক্ষুনি বলুন, কারণ আমি এক্ষুনি অন দ্য ওয়ে। তো এরকম করে আমি জানতে পেরেছিলাম যেটা পুরোটাই ফেক।
তো এরকম অনেক মানুষের, আমার ইনফ্যাক্ট একটা নেবারেরও হয়েছে, মাইক্রোসফটে একটা কিছু করেছিল, কিছু একটা অর্ডার দিয়ে ক্যান্সেল করেছিল, আর মানে ইমিডিয়েটলি কিছু একটা চেয়েছিল, সেই অ্যামাউন্টটা দিয়ে বোধহয় 5 লাখ 6 লাখ ইমিডিয়েটলি কাট অফ হয়ে গেছিলো ফ্রম অ্যাকাউন্ট। তো মেজরলি ডেঞ্জারাস জায়গা। তো ভালো হয়েছে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছো, তাই জন্য আপনারা যারা যারা এরকম পাচ্ছেন, আপনারা প্লিজ একটু মানে তদন্ত করবেন, করা উচিত অবভিয়াসলি, মানে ইউ ক্যান্ট গেট ফুলড লাইক দ্যাট। একটা কথা বলো কোয়েল, সেটা হচ্ছে যে এখনকার অভিনেতা অভিনেত্রীরা রাগ বা কোনো কারোর উপরে ক্ষোভ হলে সেটা না প্রকাশ্যে দেখিয়ে দেয়, ক্যামেরার সামনেই দেখিয়ে দেয়। তোমার কি মনে হয় যে এই যে একটা অভিনেতা অভিনেত্রীদের একটা বার রয়েছে অডিয়েন্স এবং নিজেদের মধ্যে, সেইটা রাখা উচিত না? এটা তোমার মনে হয় যে এটা একটা কন্ট্রোলড রাগ রাখা উচিত? তুমি যেরকম রাগ তোমার কোনোদিন সামনে বেরোয় না, হয়তো যদি থাকেও সেটা মনের ভেতরে রাখো, এটাও খুব মানে কঠিন কাজ। এটা যদি আমি কাউকে পছন্দ করছি না, সে আমার সাথে কথা বলতে আসছে, বা আমি তাকে বোঝাতে পারছি না আমি রেগে রয়েছি, সেটা একটা বিষয়। কি করা উচিত? এটা কি সত্যি করে এটা অভ্যেসের মতোই ক্যামেরার সামনে এটা কি সহজভাবে আসা উচিত, না একটা কোথাও গিয়ে নিজের একটা দেখো, উচিত অনুচিতের জায়গাটা তো ভীষণ সাবজেক্টিভ। আমার কাছে যেটা উচিত লাগতে পারে সেটা তোমার কাছে অনুচিত লাগতে পারে। তো তাই জন্য আমি কারোর সম্পর্কে আলাদাভাবে কথা বলতে পারবো না, চাই না, আর বলা উচিতও না। কারণ যেটা আমি তোমাকে বললাম, আমি যদি বলি যে হাত নাড়িয়ে বলি যে না এটা উচিত, এটা করা উচিত না, সেটা আমার মনে হয় না আই শুড হ্যাভ দ্য রাইট, আর ওই বাউন্ডারিটাও ক্রস করা উচিত না। তো কিন্তু আমি আমার নিজের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি জেনারেলি একটা মানুষ হিসেবে ভীষণ কন্ট্রোলড। আমি ভীষণই আমাকে খুব তাড়াতাড়ি কেউ আমাকে এফেক্ট করতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আমার ভীষণ কাছের মানুষ আছে যারা, সেই কাছের মানুষ খুবই কমজন আছেন। সেই কাছের মানুষরা আমার ফ্যামিলির লোকেরা, এবং ফ্যামিলির লোকেদের সঙ্গে আমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমি তখনই বলি। মানে এক্ষেত্রে মুফাট শব্দটা বলা যেতে পারে। আমি মুফাটটা নয়, কিন্তু আমি ভীষণ কন্ট্রোলড। আমি ভীষণ চেঁচামেচি ঝামেলার মধ্যে যাই না, কারণ আমি ওগুলো পছন্দ করি না, নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আর তার মধ্যে থাকতেও ভালোবাসি না। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে, আমার যদি কিছু বলার থাকে, আমার যদি কোনো বক্তব্য দেওয়ার থাকে, আমি আমার কাছের মানুষের কাছে ক্লিয়ারলি বলে দিই। সেটা নিয়ে আমি মনের মধ্যে চেপে রাখার মানুষ আমি নই, আমি ডেফিনেটলি বলি। কিন্তু আবার দূরের সম্পর্কের ক্ষেত্রে তাই হয় না? দূরের সম্পর্কের ক্ষেত্রে এটা হয় না? দূরের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট। আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করি না। আমার ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে, দূরের মানুষ কে কী ভাবলো আমাকে নিয়ে, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, আমি সেটা নিয়ে এফেক্টেড হই না। আর আমি টাচউড, আমি ইম্পালসিভ নই। তাই জন্য কেউ আমাকে ফট করে রাগিয়ে দিলে যে আমি রেগে যাব, তেমন আমি নই। কারণ আমি সেই স্ট্রেংথ বা সেই পাওয়ারটা আমি সবাইকে দিই না, আমি শুধু আমার কাছের মানুষদের দিয়েছি, এবং সেটাকেই আমি রেসপেক্ট করি। তো তাই জন্য ক্যামেরার সামনে হয়তো কেউ যদি আমাকে দেখে যে আমাকে উত্তক্ত করার জায়গাটাই নেই। এক্স্যাক্টলি। ঠিক, আমি একটা একদম শেষ প্রশ্নে আসবো, তারপর একটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আছে। শেষ প্রশ্নটা যেটা করবো সেটা হচ্ছে যে, রানেদা তো খুব একটা বেশি কথা বলে না, খুব মুখ ছোড়া টাইপের, মানে একদম টিমিড কথাবার্তা বলেন এবং খুবই কম কথা বলেন ক্যামেরার সামনে। সেদিনকে ফেডারেশনের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে বিষয়টা ছিল হচ্ছে যে ফেডারেশন একটা নতুন উদ্যোগ নিয়েছে, যেখানে যারা মানসিকভাবে স্বাস্থ্য, কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য, সেখানে তারা যেন একটা কর্মশালা ওয়ার্কশপ হবে, সেখানে গিয়ে তারা ডাক্তারকে দেখাবেন। কিছুদিন আগে একজন আমাদের মধ্যে একজন করলেন, সেখানে রানেদা খুব সুন্দর দুটো কথা বললো, আমি এটা লিখে এনেছি। রানেদা সেই সেকেন্ডবার মাইকটা নিয়ে কথা বললো, সেখানে বললো যে আমরা গ্ল্যামার দুনিয়ার মানুষ, তাই কাশি হলে আমরা নিজেরা বুঝতে পারি, মেন্টাল হেলথ বুঝতে পারি না। আর দ্বিতীয়ত বললো যে আমরা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছি বলেই আমাদের কিছু হলে গোটা ওয়ার্ল্ড জেনে যায় পরদিন সকালে। এই দুটো জিনিস বললো। এবার আমার প্রশ্নটা এটা, যে কখনো এরকম মনে হয়েছে যে আমি সত্যি ভালো নেই, হয়তো আমি দেখাচ্ছি আমি খুব ভালো, বাট আমি সত্যি ভালো নেই, এবং খুব কাছের মানুষকে এটা বলতে ইচ্ছে হয়েছে, হয়তো বলা যায়নি, বা সত্যি একটা মানসিক সুস্থতার জন্য দীপিকার যেটা হয়েছে, যে স্বীকার করেছে যে ভীষণ সমস্যা হয়েছে। এই মানসিক সুস্থতা একটা অভিনেত্রী যেই গ্ল্যামার ওয়ার্ল্ডে বিলং করে, আমি শব্দটাই বলছি, তার কাছে কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয়? ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় ঠিক যেভাবে সোসাইটি ওপেন আপ করছে, অনেক জায়গায় তারা অ্যাকসেপ্ট করতে শুরু করেছে অনেক কিছু। একই রকমভাবে আমরা ঠিক যেরকমভাবে শরীরের জন্য ডাক্তার দেখাই, মনটাও তো শরীরের একটা অংশ, মনের জন্যও ডাক্তার দেখাতে তো হবেই, যদি মনে হয় যে আই এম গোয়িং থ্রু আ প্রবলেম। আর যদি সেই মানুষটা হয়তো নিজেও অনেক সময় হয় তারা নিজেরা ডিনায়ালে থাকে, মানে প্রবলেম হলেও নিজেরা প্রবলেমটাকে ফেস করতে পারে না, বা
বা ভাবে যে আমি একদম ঠিক আছি, কিন্তু আসলে ঠিক নেই। সেটা তো অন্তত পরিবারের মানুষ বা কাছের মানুষরা তো বুঝতে পারে যে সেই মানুষটা একটা ডিপ্রেশনের মধ্যে থেকে যাচ্ছে, বা একটা হয়তো স্কিজোফ্রেনিয়ার মধ্যে থেকে যাচ্ছে, কিছু কিছু জায়গা বেশি সন্দেহ করতে শুরু করছে, এই সব জায়গা থেকে প্যারানয়া যেটাকে বলে। তো এই জিনিসগুলো আমার মনে হয় কাছের মানুষ, পরিবারের মানুষ, তারা যদি আরেকটু বেশি ক্লোজলি দেখেন, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইস্যু, আর সেটা দিনে দিনে আরও বেড়ে চলেছে। এই জন্য আগেকার দিনে লোকেরা না কীরকম ক্যাজুয়াল আড্ডার মধ্যে থেকে না কাউন্সেলিং হয়ে যেত, কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা বা বন্ধুদের আড্ডা। তো এই আড্ডার মাধ্যমে কাউন্সেলিংটা হয়ে যেত যে আমার মনের কথাগুলো বা কষ্টের কথাগুলো একজনকে বলতে পারছি, অন্য মানুষটা আবার নিজের মতন করে কাউন্সেল করে দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। কিন্তু এই এখন যুগ এমন হয়ে গেছে, এত সবাই ফাস্ট, এত বেশি নিজেদের জায়গায় এত ব্যস্ত, যে নিজের সমস্যা নিয়েই এতটা মানে সেই ভারেই আছে যে অন্য মানুষের সমস্যা শোনার সেই সময়টাও পাচ্ছে না। তো অটোমেটিক্যালি সবাই খুব লোনলি হয়ে যাচ্ছে, নিজেদের মানে কষ্টের জায়গাটা ভীষণ একা, আর একাই ডিল করতে হচ্ছে তাদের। তো তাই জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক দিন আগে হলে আরও হয়তো ভালো হতো, কিন্তু ফাইনালি হয়েছে। এই জন্য আমি ভীষণই খুশি, যে কারণ শোবিজের জায়গাটা এমন একটা জায়গা যেটা ডিপ্রেশন আসতে বাধ্য, কারণ এটা অন্য কাজের মতো নয় যে প্রত্যেক দিন সে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা বা 7টা অবধি কাজে যাবে এভরিডে। আজকে কাজ আছে, কালকে নাও থাকতে পারে। আজকে একটা ইএমআই দিয়ে একটা বড় গাড়ি যা ইচ্ছে হতে পারলো, কিন্তু সেই টাকাটা দেওয়ার জন্য যে আমাকে কন্টিনিউয়াস কাজটা করতে হবে, সেই কাজটা না পেলে তাহলে হবে কোথায়, থাকবো কোথায়, চড়বো কি? তো এই সব জিনিসগুলোই কিন্তু একটা ব্যাপার আছে, এগুলো অনেক বেশি ডিপ্রেসিং করে দেয় ব্যাপারটাকে, কারণ শোবিজের জায়গাটা ভীষণ লোনলি একটা জায়গা, আর ইট ইজ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল প্রফেশন। তো তাই জন্য ফাইনালি মেন্টাল হেলথটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তার জন্য আমি ভীষণ খুশি। কারণ আমি নিজে একজন যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েশন সাইকোলজি নিয়ে এবং সবটাই সাইকোলজি নিয়ে, তাই জন্য আমি জানি যে এটার একটা বিশাল বড় ইম্পর্টেন্স আছে, আর সেই ইম্পর্টেন্সটা ফাইনালি আমরা দিতে পারছি, আর ইটস এ গ্রেট থিং। তোমার কাছে গো টু পারসন কে তোমার? আমার গো টু পারসন, মানে এই মেন্টাল হেলথ নিয়ে বলছি বলে এই প্রশ্নটা করছি, মানে একজন যাকে তুমি বলতে পারো সব। দেখো, আমি একটা সময় পর্যন্ত আমার বাবা মাকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু একটা সময়ের পর থেকে আমার মনে হতো যে আমি যখন কোনো কথা বলি তখন আমার বাবা স্পেশালি অনেক বেশি এফেক্টেড হয়ে যান। আমি যতটা না এফেক্টেড, তার থেকে বোধহয় 100 গুণ বেশি বাবাই কষ্ট পাচ্ছেন কোনো কথা শুনে। তার থেকে আমি তাই জন্য তার পরবর্তীকালে রানের সঙ্গে আমার যখন বন্ধুত্ব হলো, তখন আমার মনে হয় সব কথাগুলোই রানের খুব ভালোভাবে শুনতো, আর খুব ভালোভাবে যা অ্যাজ এ ফ্রেন্ড যেরকমভাবে অ্যাডভাইস দেওয়া সেরকমভাবে দিত, আর সেখান থেকে হয়তো আমাদের বন্ডিংটা এত বেশি স্ট্রং হচ্ছে। সো সুইট। কোয়েলকে বলছি একজন দর্শক আসনে বসতে। ধরা যাক কোয়েল একজন দর্শক, পর্দার কোয়েলকে জিজ্ঞেস করা হচ্ছে, মানে সে পর্দাতে নিজেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, জিতের সঙ্গে বেশি দেখতে চাইবে না দেবের সঙ্গে? এই রে, আমার তো দুজনকেই বেশ মজার লাগে, বেশ ভালো লাগে, তাই জন্য জিৎ আর দেব দুজনের সঙ্গে আমি দেখতে চাইবো কোয়েলকে। ঠিক আছে। একা থাকতে ইচ্ছে করেছে কখনো? হ্যাঁ, এটা তো আমার এখন একটা মানে কি বলে, একটা ট্রেজার্ড মোমেন্ট যেটাকে বলে, কারণ একা থাকা মি টাইমটা এখন খুবই অল্প হয়ে গেছে, আর কবির হওয়ার পরে তো একেবারেই কম, আর কাবিয়া হওয়ার পর থেকে আরো বেশি আস্তে আস্তে কমেই যাচ্ছে, তাই জন্য মি টাইমটা আমার কাছে একটা লাক্সারি। মানে মি টাইম পাওয়া যাচ্ছে সময় মতো? হ্যাঁ, ওটা লাক্সারির মতন করে একটু নিয়ে নিতে হচ্ছে একটা কোনো সময়, 15-20 মিনিট। শেষ দেখা সিনেমা যেটা দেখে মনে হয়েছে দারুণ? স্বার্থপর দেখে মনে হয়েছে দারুণ, কোয়েলের স্বার্থপর। পরেরটা, কোন একটা জিনিস সব থেকে বেশি সন্দেহ জায়গায়? অতিরিক্ত চুপচাপ, অতিরিক্ত হাসি, নাকি অতিরিক্ত ইনফরমেশন? কোন জায়গাটা সব থেকে এমন কোন একটা জিনিস সব থেকে বেশি সন্দেহ জায়গায় নিজের মনে? হ্যাঁ, অতিরিক্ত চুপচাপ, অতিরিক্ত হাসি, নাকি অতিরিক্ত ইনফরমেশন? তিনটেই আলাদা আলাদা বিষয় আছে। অতিরিক্ত হাসি মানে হচ্ছে একটা খুব নো কমেন্টস এর ব্যাপার থাকে, যা হেসে অনেক কিছু কাটিয়ে দেওয়া যায়, সেটা একটা ব্যাপার। অতিরিক্ত চুপচাপ মানে
কোন জিনিসটা তাকে এতটা ডিপ্রেস করছে যে এতটা চুপচাপ হয়ে যাচ্ছে, সেটা আর একটা। আর অতিরিক্ত গসিপি বলে, রাইট, যারা বেশি বেশি গসিপি, যারা বেশি বেশি গসিপ করে, আমার মনে হয় তারা ডাউন দ্য লাইন ভীষণই লোনলি, অ্যাটেনশনের জন্য গসিপ করে। ঠিক। তো তাই জন্য আমার মনে হয় তিনটেই আলাদা আলাদা ক্ষেত্রে অনেক কিছু আছে। গুড 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 গোয়িং। কোয়েল মল্লিকের সব থেকে বড় ভীতি কি, ভয়? সব থেকে বেশি ভীতি আমার মনে হয় লোনলিনেস। যদি কোনো রহস্য সমাধান করতে হয় তোমাকে, তোমার যতগুলো ইন্দ্রিয় আছে কোনটা তোমার সব থেকে বেশি স্ট্রং বলে মনে হয়? না, মগজাস্ত্র, মাথা। 100% ব্রেন। যদি কেউ মিথ্যে বলে, কোয়েল মল্লিক একবার ধরতে পারে না পারে না, সময় লাগে? আমি মিথ্যেটা বেশ ভালোই ধরতে পারি আমার মনে হয়, কারণ সেটা মুখে চোখে প্রকাশ পায় আমার মনে হয়। তাই। ঠিক। জীবনে কোয়েল কখনো ঠকেছে? হ্যাঁ, ঠকেছি মানে এমনি বেসিক এদিক ওদিক ঠকেছি কিনা, বড় ছোট মেজর যা খুশি হতে পারে। হয়তো এদিক ওদিক টুকটাক ঠকেছি, আমার খুব একটা খেয়াল করতে পারছি না ওরকম খুব একটা বেশি মানে বড়। না। সত্যি উদ্ঘাটনে কোনটাকে প্রাধান্য দেবে, লজিক না ইনস্টিংক্ট? ইনস্টিংক্ট ফার্স্ট, আর তারপরে তো লজিক আছেই ডেফিনেটলি। আমার মনে হয় ইনস্টিংক্টটা লিড করে লজিকে। ঠিক। শেষ প্রশ্ন, মিতিনের কি একটা গুণ আছে যা কোয়েলের নেই, আর কোয়েলের কি রয়েছে এমন একটা ফ্যাক্টর যা মিতিনের নেই? কোয়েলের কি আছে মিতিনের? মিতিনের মধ্যে তো সব আছে, সেটা তো করা যাবে না, এরকম কিছু নেই যে। কিন্তু কোয়েলের আমার মনে হয় দুজনে অনেকটা থ্যাংক ইউ কোয়েল আমাদের সাথে কথা বলার জন্য। ক্যামেরা তুমি একটু বলে দাও। মিতিন আসছে বড়দিনে, তাই জন্য একদম মিস করলে চলবে না, সপরিবারে গিয়ে ছবিটা উপভোগ করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ ছবিটা দারুণ থ্রিলিং, দারুণ ফ্যাসিনেটিং, অনেক জটিল, আর মনে হচ্ছে সবাইকার ভালো লাগবে। তাই জন্য বড়দিনে মিতিন একদম মিস করলে চলবে না, প্লিজ গিয়ে দেখে আসুন বড় পর্দায়। থ্যাংক ইউ। আর এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে ক্যামেরা সৌপ্তিক, আমি শুভঙ্কর, দ্য ওয়াল।